আমি দুই একটা কথা বলার চেষ্টা করব, বিশেষ করে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে, অথবা আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের উদ্দেশ্য করে। একটা বিষয় খুব বেশি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ এটা দিন দিন এটার হার বাড়তেছে, বেকারত্বর হার এত বেশি বাড়ছে যে আসলে দিন যত যাচ্ছে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক যুব সমাজ যারা আসলে শিক্ষায় দীক্ষায় খুব বেশি উচ্চশিক্ষিত এবং কর্মদক্ষ, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সে একটু ভালো একটা চাকরি না পাওয়ার কারণে, ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ার কারণে সেই যুবকটা জোরে যাচ্ছে এবং তার জীবনটা অকালেই নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হচ্ছে। তো আমি মনে করি এই যুব সমাজকে সুন্দরভাবে তার আগামী একটা ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কিছু ভূমিকা পালন করা উচিত। আমরা আগে দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী সরকার অনেক মুখরোচক বক্তব্য দিতে অনেক কথা বলতো, কিন্তু কাজের কাজ কোনো কিছু পাওয়া যেত না, যার কারণে বিগত 16 বছরে যেই পরিমাণ বেকারের সংখ্যা বাড়ছে, অতীতে এরকম হয়েছে কিনা এটা আমার জানা নাই। এই জন্য আগামী দিনগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা আসবে তাদের একটু অনুরোধ থাকবে যুব সমাজকে একটু চিন্তা করা, যুব সমাজকে কীভাবে বেকার ও মুক্ত একটা জীবন দেওয়া যায়, তাদেরকে কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই দিকে আমি বলবো যারা রাষ্ট্র ক্ষমতায় তাদের একটু চিন্তা করা দরকার। এছাড়া আরেকটা বিষয়, সবসময় যে দেখেছি এই মাদকের ছয়লাভ এত বাড়ছে যেটা আপনার কল্পনা করতে পারবেন না। একবার প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত দেখা যায় মাদকের সরাসরি। একটা সময় দেখতাম যারা প্রাপ্তবয়স্ক তারাই শুধু মাদক সেবন করতো, এখন প্রাপ্তবয়স্ক এখন নাবালেগ বাচ্চারা পর্যন্ত মাদক সেবন করে। আমি আমার গ্রামে দেখেছি 12 বছর 13 বছর বাচ্চা সেও পর্যন্ত মাদক সেবন করতেছে। মাদক এত সহজলভ্য করে ফেলছে খুনি হাসিনা সরকার, এটাকে ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য আমি বলবো যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন মাদকের ব্যাপারে যেন সর্বোচ্চ সতর্ক থেকে এটাকে কীভাবে একবারে মূল থেকে নির্মূল করা যায় সেজন্য একটা উদ্যোগ নেওয়া উচিত। নতুবা এই যুব সমাজকে দিয়ে আগামী সুন্দর সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া কখনই সম্ভব হবে না। এজন্য মাদক নির্মূলে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, মাদক নির্মূলে কী ধরনের ভূমিকা রাখা যায়, সেটা আমি মনে করি অবশ্যই যারা সরকারে থাকবেন তারা এটা করবেন। পাশাপাশি আমরা যারা যুব নেতৃবৃন্দ যারা রয়েছি এক্ষেত্রে আমাদের কিছু ভূমিকা পালন করা উচিত এবং আমাদের কিছু ভূমিকা রয়েছে, সেই ব্যাপারে আমাদের কিছু সতর্ক থাকা এবং সজাগ থাকা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে বিষয়টা আমার কাছে খুবই লাগে যে বর্তমানে যে শিক্ষা কারিকুলাম চলছে এটাতে আসলেই আমার কাছে যেটা মনে হয় বর্তমানে বাচ্চাদের জন্য স্টুডেন্টদের একদম অমনোযোগী একটা শিক্ষা ব্যবস্থা। মানে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে বাচ্চারা আসলে সঠিক কোনো শিক্ষা পাচ্ছে না এবং শিক্ষকরা যারা ক্লাস করে, আমিও যে ক্লাস করি, সেক্ষেত্রে দেখা যায় আমি অনেক বিষয়গুলো আমার কাছে উপলব্ধিতে আসে না বা বোধগম্য হয় না, সেটা বাচ্চাকে আমি কীভাবে বুঝাবো। এই জন্য আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিক্ষা কারিকুলামটা সম্পূর্ণ অনুপযুক্ত। এটা আসলে বর্তমান বাংলাদেশের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই শিক্ষা কারিকুলাম একদম অনুচিত শিক্ষা কারিকুলাম। এজন্য আমি বলবো যারা রাষ্ট্র ক্ষমতা রয়েছে তারা অতি দ্রুত যে শিক্ষা কারিকুলাম ফ্যাসিস্ট সরকার করে গিয়েছিল সেটা বাতিল করে পূর্বের যে শিক্ষা কারিকুলাম ছিল সেটা আবার ফিরিয়ে আনা উচিত। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো আমি আমার পক্ষ থেকে বললাম। আর একটা কথা আমি বলবো বলে শেষ করবো আমার কথাটা। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ খেলাফত যুব মঞ্চের কাজের সাথে সম্পৃক্ত আছি এবং আগে ছাত্র সংগঠন করতাম। তো ইসলাম প্রিয় ব্যক্তিদের মাঝখানে আমরা দীর্ঘদিন যাবত কাজ করতে যাই একটা বিষয় খুব বেশি আমার কাছে খুব খারাপ লাগে, সেটা হলো আমরা বিভিন্ন সংগঠন করি, বিভিন্ন সংগঠনে আমাদের বিভিন্ন অনুসারী রয়েছে, আমাদের কিছু অনুসারী রয়েছে যারা ইসলামের যুব আন্দোলনে তাদের কিছু অনুসারী আছে, যুব জমিয়ত তাদের কিছু অনুসারী আছে। তো আমরা আমাদের অনুসারীরা বিভিন্ন দলে বিভক্ত আমরা হয়ে পড়ছি। দেখা যায় আমরা কোনো একটা বিষয় আসলে, জাতীয় কোনো ইস্যুতে আসলে আমরা আমার মুরব্বীদেরকে নিয়ে খুব কটাক্ষভাবে কথা বলি, ফেসবুকে লেখালেখি করি, যেটা সম্পূর্ণ অনুচিত। আমি মুফতি ফজল করিম সাহেবকে নিয়ে কথা বললাম, তো তার মানে তো এরকম 2 দিন পরে তো যুব আন্দোলন থেকে মাওলানা মামুনুল নিয়ে কথা বলবে, কারণ আমি তো আমার মুরব্বীকে একটা বিতর্কের জায়গায় নিয়ে যাওয়া আমি এখানে সুযোগ করে দিলাম। সেজন্য আমাদের মনে এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। যুব নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ থাকবে, আমি আমার সংগঠনের সর্বস্তরের জনশক্তিদেরকে একটা মেসেজ দিয়ে দেওয়া যে বিশেষ করে ভিন্ন মত পোষণকারী অথবা ভিন্ন দল যারা করে, বিভিন্ন দর্শনে যারা বিশ্বাসী, কারো ব্যাপারে এরকম ফেসবুকে লেখালেখি করে কটাক্ষমূলক বিদ্রুপ করে কোনো কথা বলা উচিত নয় এবং ফেসবুক পোস্ট দেওয়া উচিত নয়। এই বিষয়গুলো সর্বস্তরে পৌঁছে দেওয়া। আর একটা বিষয় আমার কাছে খুব বেশি খারাপ মনে হয় যে আমরা যারা ইসলামী সংগঠনগুলো করি, সব সংগঠন সব জায়গায় খুব বেশি কাজ এরকম না। নির্দিষ্ট অঞ্চলে অনেক নির্দিষ্ট সংগঠনের নির্দিষ্টভাবে কাজ থাকে, সব সংগঠন 64 জেলায় খুব কাজ মজবুত এরকম না। দেখা যায় যেই জেলায় আমাদের কাজ দুর্বল সেই জায়গায় দেখা যায় কাজ করতে গেলে যেই সংগঠনের কাজ মজবুতভাবে সেখানে কাজ করতেছে তাদের পক্ষ থেকে অনেক বাধা এবং বিপত্তি আসে।
যেটা একবারেই কাম্য না। ইসলামিক দলগুলোর ভিতরে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তো আসলে বাকিদের ব্যাপারে তো আলোচনা করে তো লাভ নাই। এজন্য এই ব্যাপারেও আমাদের মনে হয় সবার একটা সতর্ক থাকা উচিত। এক্ষেত্রে ভালো ভূমিকা রাখা দরকার যে খেলাফত যুব মসজিদ যদি কাজ করতে চায়, আমি যুব আন্দোলনের পক্ষ থেকে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াবো না। বা কোথাও খেলাফত যুব আন্দোলন কাজ করতে, ইসলামী যুব আন্দোলন কাজ করতেছে, সেখানে খেলাফত যুব মসজিদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, এই মনোভাবটা পোষণ করা। হিংসাত্মক মনোভাব যদি আমরা পরিহার করে যদি আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আগাইতে পারি, ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। মাওলানা মামুনুল হক প্রায় সময় একটা কথা আমাদেরকে বলে যে যদি কখনো দিনের স্বার্থে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের জনগণের স্বার্থে ব্যানারকে ছেড়ে দিতে হয়, আমরা ব্যানারকে ছেড়ে দিব। ব্যানার পূজা এটা একটা মানে ধলান্ততায় পর্যন্ত নিয়ে আসছে কি, ব্যানার পূজা তো মারাত্মক একটা পর্যায়ে নিয়ে আসছে। নিজের ব্যানারকে আপনার প্রায়োরিটি দিতে 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 একটা অবস্থায় নিয়ে আসছে, ভালো কাজকে আমরা এখন খারাপ মনে করি অন্য কোনো ব্যানারের কাজ হলে। সেজন্য আমাদের ভিতরে যে এই যে সংকীর্ণতা রয়েছে, সেই সংকীর্ণতা দূর করে কিভাবে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেজন্য যুব নেতৃত্বের অনুরোধ থাকবে, আসুন আমরা আজকে থেকে উদ্যোগ নেই। প্রয়োজনে যদি কখনো এরকম বাংলাদেশের স্বার্থে, দেশের রাষ্ট্রের কল্যাণের স্বার্থে যেরকম যদি প্রয়োজন যদি মনে হয় যে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার, আসুন আমরা সেই একটা উদ্যোগ নিয়ে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।